নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 26শে মে 2025 সোমবার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং সেই সংক্রান্ত মামলাটার সর্বোচ্চ ন্যায়ালয়ে যেভাবে হলো, তারপর কিন্তু একটা রীতিমতন বলা যায় যে মোদি সরকার রীতিমতন সুপ্রিম কোর্টের সামনে ভয় পেয়েছে। এবং তা না হলে সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি এতদিন ধরে একদম হুঁশিয়ারি দিচ্ছিলেন রীতিমতন সুপ্রিম কোর্টকে, তিনি কিনা আজকে বললেন যে সুপ্রিম কোর্ট যদি মনে করে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা অসাংবিধানিক, তাহলে সুপ্রিম কোর্ট তাতে স্টে লাগাতেই পারে। এই কথা তুষার মেহতা বলছেন। এবং সরাসরি আমরা যে ছবিটা দেখলাম, একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি একদম কোট আন কোট তুষার মেহতাকে এক প্রশ্নে বললেন কিন্তু যে কন্ট্রোল ইউর সেলফ, আপনি এভাবে উঠে দাঁড়িয়ে চেঁচাবেন না, অন্যদেরকে বলার সুযোগ দিন। এইভাবে কিন্তু রীতিমতন একটা ধমক দিলেন প্রধান বিচারপতি। কি হলো সম্পূর্ণ ঘটনা আজকে একদম 26শে মে, এবং তার পরিপ্রেক্ষিতে কোন জায়গায় দাঁড়িয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তার উপর কি স্টে আসতে পারে, সুপ্রিম কোর্টের কি মনোভাব, সমস্তটাই ডিটেলসে বলবো। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি খবরে। এই মুহূর্তে আমরা জানি যে 2রা এপ্রিল এবং 3রা এপ্রিল সংসদে কিন্তু একদম রাত ভোর আলোচনা পর্ব হয়, যেটার মধ্যে কিন্তু ইন্ডি জোট এবং এনডিএ জোটের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। তারপর কিন্তু আমরা দেখি যে ভোটাভুটির মাধ্যমে সামগ্রিকভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা একদম কার্যকর হয়ে যায়, এবং সেটার পরবর্তীতেই কিন্তু সারা দেশ জুড়ে আন্দোলন তৈরি হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাই যে গত 20, 21, 22 এই 3 দিন কিন্তু একদম সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের বেঞ্চের সামনে এই মামলার শুনানি হয়, এবং তিনি কিন্তু দুপক্ষের কথাই শোনেন। অর্থাৎ মামলাকারীদের পক্ষে কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভির মতন লয়াররা যখন কথা বলেন, ঠিক তেমন ভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে একদম সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনিও কিন্তু তার পক্ষের সওয়াল জবাবে একদম কড়া জবাব দেন। এবং শুধু তাই নয়, 25শে এপ্রিল এই সামগ্রিক ঘটনার মাঝখানে সুপ্রিম কোর্টের করা সমস্ত কটা প্রশ্নের উত্তর দেন তুষার মেহতা তার 1332 পাতার এফিডেভিটে। এবং সেই সামগ্রিক যে একটা এফিডেভিট তিনি জমা দেন, সেখানে কিন্তু ছত্রে ছত্রে যত না প্রশ্নের উত্তর ছিল, সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তর ছিল, তার থেকে বেশি কিন্তু এই কথাটা বলা ছিল যে সংসদে পাশ হওয়া কোনো বিল কখনোই সুপ্রিম কোর্ট তার উপর কোনো প্রভিশন নেই যে স্টে দিয়ে দিতে পারে। তার কারণ বলা ছিল যে এই বিল কিন্তু একদম ইলেক্টেড সাংসদদের মনের প্রতিবিম্ব। এবং তারপর সেই তুষার মেহতা অনেক দিন পেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখলাম যে 26শে মে একদম কোর্টের মধ্যে দাঁড়িয়ে তিনি বললেন যে কোর্ট যদি মনে করে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি মনে করে এই যে এই বিল অসাংবিধানিক, তাহলে সুপ্রিম কোর্ট চাইলে তাতে স্টে দিতেই পারে। তার কারণ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যখন চলছে শুনানিটা, তখন কিন্তু সুপ্রিম কোর্ট একদম সরাসরি রায় দিয়েছিল কিংবা নির্দেশ দিয়েছিল যে কোথাও, সারা দেশের কোথাও এই যে ওয়াকফ বোর্ডের আন্ডারে যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোতে হাত দিতে পারবে না কেউ কিংবা কোনো সরকার। কিন্তু তারপরেও আমরা দেখতে পেলাম যে দেশের বিভিন্ন জায়গায়, সেটা উত্তরাখণ্ড হতে পারে কিংবা উত্তরপ্রদেশ হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু বহু পুরনো দরগা এবং কবরস্থান বহু কিছু কিন্তু একদম সরাসরি অধিকার করে নেওয়ার একটা কিংবা সরাসরি বুলডোজার চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করলো সেখানকার সরকার। এবং সেই সমস্ত জায়গার সরকার কিন্তু একদম রীতিমতন আমরা যেটা দেখতে পেয়েছি ঘটনাচক্রের ডাবল ইঞ্জিন সরকার কিংবা বিজেপি সরকার। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা একদম সরাসরি দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যখনই শুনতে পেয়েছিল যারা যে উত্তরাখণ্ডে একদম সরাসরি একটা দরগাকে ভেঙে দিয়েছে রাতের অন্ধকারে গিয়ে, যে দরগাটা 1980 সাল থেকে সেখানে ছিল এবং ওয়াকফ প্রপার্টি হিসেবে তারা সেটা চিহ্নিত ছিল, তারপর কিন্তু একদম সরাসরি আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট থেকে উত্তরাখণ্ডের যে 4 জন অফিসিয়ালস তাদেরকে কিন্তু একদম লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং উত্তর চাওয়া হয় যে কার আদেশে, কোন মিউনিসিপ্যাল কর্পোরেশনের আদেশে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কার কোন বড় আধিকারিকের আদেশে একদম এই যে একদম বুলডোজার গেল এবং সেটা গিয়ে ভেঙে দিয়ে এলো দরগাটা। এই ধরনের যখন ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের, তারপরেও কিন্তু একই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। এবং তারপরেই কিন্তু সিজিআই সঞ্জীব খান্না একদম বলেছেন যে এই মুহূর্তে কিন্তু এটা কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে। এবং এই মুহূর্তে যখন একদম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যতক্ষণ না ওয়াকফ
অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত কোনো ধরনের কোনো একদম রায় সামনে বেরিয়ে আসছে যেখানে বলা হতে পারে সরকার চাইলে ওয়াকফ সম্পত্তি দখল করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার আগে কোনোভাবেই কোনো সরকার হাত দিতে পারবে না ওয়াকফ সম্পত্তির ওপর। তখন সেটা যদি করা হয়, সেটা যেখানে যেখানে করা হয়েছে সেটা কিন্তু কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ কোর্টের কিন্তু অবমাননা করা হয়েছে, তেমনি কিন্তু মন্তব্য করেছিলেন সিজেআই বি আর গাওয়াই। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম আস্তে আস্তে কিন্তু মোদী সরকারের রীতিমতন কিংবা একদম সলিসিটর জেনারেল তার যে তুষার মেহতার যে স্বর কিংবা গলার স্বর কিংবা বক্তব্যের যে একদম বলিষ্ঠতা সেটা কিন্তু অনেকটাই কমে গেল। আমরা দেখলাম সুপ্রিম কোর্টের সামনে একদম প্রধান বিচারপতির সামনে রীতিমতন কিন্তু তোতলাতে আমরা দেখলাম একদম তুষার মেহতাকে, এবং তুষার মেহতাকে এক সময় হঠাৎ আমরা দেখলাম কপিল সিব্বল যখন বক্তব্য রাখছিলেন তার পাশে বসে থাকা তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি দাঁড়িয়ে উঠে হঠাৎ করে চেঁচিয়ে কথা বলতে শুরু করেন, এবং সেই মুহূর্তে আমরা দেখি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই অত্যন্ত বিরক্ত হয়ে কিন্তু বলেন যে কন্ট্রোল ইয়োরসেলফ, এইভাবে একদম ভর্ৎসনা করেন এবং তার পরবর্তীতে বলেন যে যে বলছে তাকে আগে বলতে দিন, আপনি আপনার সময় বলবেন, এইভাবে কোর্টকে ডিস্টার্ব করা যায় না। এই যে কথা একদম রীতিমতন কিন্তু একটা বেনজির ঘটনা, এবং তারপরেই তুষার মেহতা কিন্তু সামগ্রিক ঘটনাটা যখন শোনে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সিজেআই একদম সঞ্জীব খান্না যে কথাটা বলেছিলেন যে ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যদি কোনো ওয়াকফ প্রপার্টির মধ্যে যদি কারোর একদম বহু পুরনো একটা সম্পত্তি তার মধ্যে যদি কোনোভাবেই তার কোনো নথি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সরকার সেটা নথি চাইতে পারে, সেটা নিয়ে যেমন বি আর গাওয়াই মন্তব্য করেছিলেন যে 1923 সাল থেকেও তো সেটা নথিভুক্ত করা যেত, তখনও তো এই প্রভিশন ছিল, 1923 সাল থেকে 2025 সাল পর্যন্ত কেন সেগুলোকে নথিভুক্ত করা হয়নি? তখন তো কেউ বাধা দেয়নি, তখন হয়তো সেটা বাধ্যতামূলক ছিল না, অর্থাৎ নথিভুক্তিকরণ হয়তো বাধ্যতামূলক ছিল না, কিন্তু সেটা যদি কেউ করতে চাইতেন, অর্থাৎ ওয়াকফ বোর্ড যদি সেটা করতে চাইতেন, তাহলে তো কেউ বাধা দিত না, তাহলে সেগুলো করা হয়নি কেন? এই কথা যেমন বলেছিলেন বি আর গাওয়াই, ঠিক তেমন ভাবেই কিন্তু তিনি একদম রীতিমতন চমকে গিয়েছেন উত্তরাখণ্ডে যে দরগা ভেঙে দিয়েছে সরকারের পক্ষ থেকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এবং তাই নিয়ে কিন্তু সিজেআই সঞ্জীব খান্না যেমন বলেছিলেন যে তিনি একটা ইন্ট্রিম স্টে দেওয়ার কথা ভাবছেন, তারপরেই একদম আমরা দেখেছিলাম সলিসিটর জেনারেল তুষার মেহতা হুঁশিয়ারির সুরে বলেছিলেন যে আগে একদম সরকার কি বলতে চাইছে সেটা শুনে নিন, তার পরবর্তীতে আপনি ইন্ট্রিম স্টে দেওয়ার থাকলে দেবেন। কিন্তু 26শে মে আমরা দেখলাম সলিসিটর জেনারেল তুষার মেহতা একদম সুর নরম করে রীতিমতন কিন্তু বললেন যে সরাসরি যদি সুপ্রিম কোর্ট মনে করে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা অসাংবিধানিক, সুপ্রিম কোর্ট চাইলে স্টে দিতেই পারে, সেই ক্ষেত্রে সরকার সেটাকে মেনে নেবে। এই ধরনের কথা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা মোড় ঘোরানোর মতন পরিস্থিতি আপনাদেরকে জানাই। সারা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে আবারও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং তার বিরোধিতা করে মুসলিম সমাজের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা কিন্তু একদম প্রদর্শন করতে শুরু করেছে, তারা তাদের মতন করে ধর্ণা দিতে শুরু করেছে। তার মধ্যে লখনৌ থেকে শুরু করে বিহার এবং তার সঙ্গে তামিলনাড়ুর মতন স্টেটও কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে আপনারা জানেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কিন্তু 26শে মের পর থেকে একদম গরমের ছুটি পড়ে যাচ্ছে, যে গরমের ছুটি চলবে কিন্তু 13ই জুলাই পর্যন্ত। কিন্তু এই সামগ্রিক সময়ও কিন্তু বেশ কয়েকটা বেঞ্চ ভাগে ভাগে বসবে, এবং তার মধ্যে প্রথম যে বেঞ্চ বসছে এই প্রথম ভাগে 26শে মে ছুটি পড়ে যাওয়ার পর 1 জুন পর্যন্ত যে বেঞ্চ বসবে সেই বেঞ্চ কিন্তু একদম প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের নেতৃত্বে বসবে। এবং সেই সময় এই মুহূর্তে ওয়াকিবহল মহল কিন্তু মনে করছে যে এই সময়টাতেই কিন্তু সুপ্রিম কোর্ট ভাববে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার উপর স্টে দেবে কি দেবে না। এবং এই মুহূর্তে সামগ্রিক শুনানি তারা কিন্তু শুনে ফেলেছে, দুপক্ষের কথাই তারা শুনে ফেলেছে। সারা দেশ থেকে 72টা পিটিশন কিন্তু গিয়েছিল এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যাতে স্টে দেয় সুপ্রিম কোর্ট, তা সেই নিরিখে অন্যদিকে তুষার মেহতা তিনিও কিন্তু একদম লাগাতার 4 দিন ধরে বি আর গাওয়াইয়ের সামনে বলে গিয়েছেন যে কেন এইটাতে স্টে দিতে পারে না সুপ্রিম কোর্ট, তার কারণ সংসদে পাশ হয়ে গিয়েছে, সেটা সাংবিধানিক, সেটা কিন্তু একদম সরাসরি এই মুহূর্তে প্রতিষ্ঠিত। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং সেটাকে কেন্দ্র করে যেরকম জল্পনাটা
তুঙ্গে সেটার কিন্তু একটা রেজাল্ট আসতে পারে 1 জুন, যেদিন পর্যন্ত BR গাওয়াইয়ের একটা বেঞ্চ কিন্তু সুপ্রিম কোর্টে বসবে এবং এই গরমের ছুটির মধ্যে প্রথম ধাপে কিন্তু তারা বসছে। যদি 1 জুন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনো ধরনের কোনো একটা রায় সামনে না আসে, তাহলে কিন্তু সেটা আবার 13ই জুলাই 1 মাস থেকে 1.5 মাস পিছিয়ে যাবে। তার পরবর্তীতে কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার যে একটা ভবিষ্যৎ সেটা কিন্তু ঝুলে থাকবে। সুতরাং ততটা কি দেরি করবে সুপ্রিম কোর্ট, নাকি 1 জুনেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট? কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যা একটা মনোভাব আজকে আমরা দেখতে পেয়েছি, কঠোর হাতে রীতিমতন কিন্তু ভৎসনা করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে, এবং তুষার মেহতাও তার পরিপ্রেক্ষিতে রীতিমতন একদম গলা নামিয়ে তিনি কিন্তু তার মতন বক্তব্য রেখেছেন যে যদি সুপ্রিম কোর্ট মনে করে এটা অসাংবিধানিক তাহলে সুপ্রিম কোর্ট স্টে দিতেই পারে। এই সামগ্রিক ঘটনা কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে যে সুপ্রিম কোর্ট হয়তো স্টে দিলেও দিতে পারে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা কিন্তু একদম 2025 সালের একটা ঐতিহাসিক এই মুহূর্তে আইন হিসাবে দেশে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন টক টু বাংলা, আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে থাকবো আপনাদের। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।